টানা পঞ্চম দিন হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে ইরানের নজিরবিহীন আঘাত। কিয়েভে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। সৌদিতে প্রায় $2 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ 50। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ব্যাপক বিমান হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্টকম। বুধবার রাতভর বন্দর আব্বাস, চাবাহার ও কেশম দ্বীপ সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়। মার্কিন বাহিনী টানা 90 মিনিট ধরে গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ লক্ষ্য করে এই আঘাত হানে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে খার্ক দ্বীপের দিকে যাওয়া একটি তেলবাহী ট্যাঙ্কারের চিমনি লক্ষ্য করেও হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি প্রথমবারের মতো রাজধানী তেহরান ও আহবাজ শহরের একটি ক্যান্সার হাসপাতালের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত কয়েকদিনের লাগাতার মার্কিন হামলায় অন্তত 35 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হবে এবং ইরানকে অবশ্যই চুক্তি করতে হবে। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর কথা 10 জুলাই মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ট্রাম্প। এখন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়াই ট্রাম্প প্রশাসন 60 দিন ইরানে হামলা চালিয়ে যেতে পারবে। হামলা আর পাল্টা হামলা চলতে থাকলেও ইরানের সঙ্গে এখনো একটি চুক্তি হওয়া সম্ভব বলে জানিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা এই সমন্বিত হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের এই অভিযানে মার্কিন বাহিনীর একটি আগাম সতর্ক বার্তা, র্যাডার ব্যবস্থা সির্যাম এবং সৈন্য সমাবেশ স্থলে নিখুঁত আঘাত হানা হয়। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা, রাডার সাইট ও জ্বালানি ডিপো ধ্বংস করার দাবি করেছে তেহরান। ইরানের বামপুর ব্যারাকে মার্কিন হামলায় 7 সেনা নিহতের বদলা হিসেবে জর্ডানে এই হামলা চালানো হয়েছে। এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা ইরান থেকে ছোড়া 20টির বেশি ড্রোন এবং 4টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 মডেলের ড্রোন গুলি করে নামিয়েছে আইআরজিসি, যার দাম $3 কোটি। ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেট ও একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও নতুন করে ড্রোন হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে এয়ার ফ্রান্স এবং এয়ার কানাডা সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের সব ফ্লাইট বাতিল করেছে। এই উত্তেজনার মধ্যে তেহরানের অস্ত্র সরবরাহ বন্ধ করতে রাশিয়া ও নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও সংস্থার উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান এখন সমঝোতায় আসতে চায়, তবে তাদের সংযত আচরণ করতে হবে। কিন্তু ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ইরান কোনো চুক্তি মানবে না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন কিয়েভ সফরের সময় ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন ড্রোন চুক্তি ঘোষণা করেন। এই চুক্তির মূল লক্ষ্য হল ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও ইউরোপীয় ইউনিয়নের শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে যৌথভাবে ড্রোন উৎপাদন বৃদ্ধি করা। কিন্তু এই ঐতিহাসিক চুক্তি সই হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান যে রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের সোভিয়া তোশিনোস্কি ও দারনিতস্কি জেলা সহ একাধিক স্থানে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী প্রায় 1 ঘন্টা চেষ্টার পর এই ক্ষেপণাস্ত্র হামলার তাৎক্ষণিক হুমকি দূর করতে সক্ষম হয়। এই হামলার ঠিক আগের দিনও ওডেসা ও সুমি শহরের শিল্প ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে রাশিয়ার বোম হামলায় অন্তত 13 জন নিহত হয় এবং রাশিয়ার বোমা হামলায় অন্তত 13 জন নিহত হন এবং 50 জন আহত হন। ইউক্রেনের রাশিয়ার এই আগ্রাসন দীর্ঘ 4 বছর পেরিয়ে যাওয়ার পর বর্তমানে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সৌদি আরবের কাছে প্রায় 1.96 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই সামরিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট 20,000 এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড গাইডেন্স সেকশন কিনতে পারবে সৌদি আরব। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এই অস্ত্র চুক্তি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে এবং সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করতে সাহায্য করবে। এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ভবিষ্যতের যে কোনো সামরিক হুমকি মোকাবেলায় সৌদি আরবের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মার্কিন বাহিনীর সঙ্গে তাদের সামরিক আন্তঃকার্যকারিতাও বাড়বে। এই বিশাল চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করবে বিশ্ববিখ্যাত আমেরিকার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান BAE সিস্টেমস। চুক্তির অংশ হিসেবে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার জন্য দীর্ঘমেয়াদে 30 জন মার্কিন সরকারি কর্মকর্তা ও ঠিকাদার সৌদি আরবে অবস্থান করবেন। মূলত মধ্যপ্রাচ্যে দুই দেশের পুরনো ও গভীর সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই নতুন অস্ত্র বিক্রির পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে ইউরোপগামী একটি অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে অন্তত 50 জন যাত্রী নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার রাতে পূর্ব লিবিয়ার তবরুক শহর থেকে 60 জন যাত্রী নিয়ে কাঠের নৌকাটি ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে যাত্রার কিছু দূর পরে নৌকাটি ডুবে যায় এবং বেশিরভাগ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে মাত্র 10 জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বার্দা দ্বীপে জীবিত পৌঁছাতে পারেন। মূলত উন্নত জীবনের আশায় বিপদসংকুল সাগর পথে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার উপকূলে এটি সাম্প্রতিকতম নৌকাডুবির ঘটনা। এর আগে গত মাসেও একই এলাকায় আরেকটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ায় 51 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছিলেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM এর তথ্য অনুযায়ী চলতি 2026 সালের প্রথম 4.5 মাসে এই পথে 8 শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। লিবিয়ার উপকূল হয়ে ইউরোপে পাড়ি জমানো এই মানুষগুলো মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র পীড়িত দেশের নাগরিক। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।